বিপিএল এর নিলামে 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছেন নাইম শেখ। তো বর্তমান সময়ে ক্রিকেট পাড়ায় কিন্তু এটা সবচেয়ে আলোচিত ইস্যু। এবং নাইম শেখ যখন 1,10,00,000 টাকায় বিক্রি হলেন, মানে তিনি কোটির ঘর ছোঁয়ার পরে সবার মধ্যে একটাই প্রশ্ন, নাইম শেখ তিনি ন্যাশনাল টিমের নিয়মিত মুখ নন, তারপরেও তিনি বিক্রি হন 1,10,00,000 টাকায়। সেখানে ন্যাশনাল টিমের টি-20 ক্যাপ্টেন লিটন দাস তিনি বিক্রি হয়েছেন 70 লাখ টাকায়। মানে এইটা কিভাবে সম্ভব? সবার প্রশ্ন হচ্ছে এটাই। লিটন দাস বিক্রি হন 70 লাখ টাকায়, আর নাইম শেখ বিক্রি হন 1,10,00,000 টাকায়। এটা অনেকে আসলে মানতে পারছেন না। আমার যে জিনিসটা ব্যক্তিগত একটা ওপিনিয়ন, হয়তোবা নামটা নাইম শেখ এজন্য তারা মানতে পারছেন না যে নাইম শেখের দামও 1,10,00,000 টাকা হতে পারে। যদি এখানে সাকিব আল হাসান বা তামিম ইকবাল থাকতেন, জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, মানে সাকিব এবং তামিম, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ক্রিকেটে সাকিব এবং তামিম তারা কত বড় মাপের ক্রিকেটার। তো নাইম শেখের জায়গায় যদি সাকিব বা তামিম থাকতেন এবং তিনি যদি 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 5 কোটি টাকায় বিক্রি হতেন, তাও হয়তো কিছু মানুষ বলতো যে না, সাকিব আরো টাকা ডিজার্ভ করেন, তামিম আরো টাকা ডিজার্ভ করেন, তখন তারা বলতেন। তার মানে ওই যে নামের একটা ভার, তারকা যে খ্যাতি, সাকিব তামিম যত বড় মাপের তারকা, আসলে নাইম শেখ ঠিক তত বড় মাপের তারকা তিনি নন। আবার তিনি তো ন্যাশনাল টিমের নিয়মিত মুখও নন। তো ওই ক্ষেত্রে লিটন দাস হচ্ছে টি-20 টিমের ক্যাপ্টেন, তাহলে প্রায় লিটন দাসের দাম 70 লাখ টাকা, আর নাইম শেখ তার দাম 1,10,00,000 টাকা, তিনি কিভাবে বিক্রি হতে পারেন? এটা এই জন্য মূলত আসলে আলোচনা বা কথা বলা হচ্ছে। বাট আলটিমেটলি আপনারা যদি ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স দেখেন, তাহলে পরে আপনারা দেখবেন নাইম শেখ তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার, এবং ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকেন। এখানে একটা ব্যাপার কি জানেন, লিটন দাস তাকে তো অধিকাংশ সময়ই আপনি দেখবেন যে তাকে ন্যাশনাল টিমের খেলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তার মানে ওই ঢাকা লিগ বলেন, তারপর ন্যাশনাল ওই কি বলে এনসিএল বলেন, মানে ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হয় সেখানে কিন্তু লিটনরা আসলে ওইরকম ভাবে, যারা ন্যাশনাল টিমের খেলোয়াড় তারা কিন্তু ওইরকম ভাবে খুব বেশি খেলার কিন্তু সুযোগ পান না। হয়তোবা ন্যাশনাল টিমের খেলা না থাকলে পারে ওই ফাঁকে তারা কিছু ম্যাচ খেলে থাকেন। কিন্তু নাইম শেখ যেহেতু তিনি ন্যাশনাল টিমের নিয়মিত মুখ নন, সো তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত শুধু খেলছেন তা বললে এবারে ভুল হবে, তিনি কিন্তু নিয়মিত পারফরমেন্স করছেন। আর বিপিএল তো আমাদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, মানে বিপিএল তো বাংলাদেশের নিজস্ব টি-20 টুর্নামেন্ট, আমাদের ঘরোয়া টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, এবং খেলা তো হবে আমাদের ঢাকা, সিলেট, চট্টগ্রামে। তার মানে আপনি যদি এই ডোমেস্টিক ক্রিকেট চিন্তা করেন, আর যেহেতু নাইম শেখ তিনি ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল সহ অন্য যে টুর্নামেন্টগুলো আছে সেখানে তিনি নিয়মিত ভালো পারফরমেন্স করে থাকে, তাহলে পরে নাইম শেখকে কি আপনি চড়া দামে নেবেন না? আপনি যখন টাকা বিনিয়োগ করবেন, আপনি যখন একটা খেলোয়াড়ের পেছনে টাকা বিনিয়োগ করবেন, খেলোয়াড়কে কিনবেন, তখন তো আপনি তার সব পরিসংখ্যান দেখবেন। তো চট্টগ্রাম যে নাইম শেখকে কিনেছে, আপনার কাছে কি মনে হয় না যে নাইম শেখের পারফরমেন্স তারা বিবেচনা করেছে? এইটা ধরেন যদি এরকমটা হলো যে সামনে বিশ্বকাপের জন্য আপনি বলে দিলেন যে আপনাকে নাইম শেখ বা লিটন দাসের মতো যে কোনো একজন খেলোয়াড়কে বেছে নিতে হবে। আমি বলবো যে 100-র মধ্যে 100 জনই কিন্তু লিটন দাসকে বেছে নেবেন। কেন বেছে নেবেন? কারণ লিটন দাস তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরীক্ষিত একজন খেলোয়াড়। তিনি খুব ভালো মাপের একজন ব্যাটার এবং অধিনায়ক। কিন্তু যদি আপনি বলেন যে আমি ডোমেস্টিক ক্রিকেটের জন্য আমার একজন খেলোয়াড়কে লাগবে লিটন অথবা নাইমের মধ্যে, তখন কিন্তু আপনি দেখবেন অনেকেই আসলে বলবে যে আমি নাইম শেখকে নিব। কারণটা হচ্ছে দেশের মাটিতে নাইম শেখের আপনার ওই ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স। তো এই কারণেই কিন্তু এই নাইম শেখকে নিয়ে নিলামে যথেষ্ট কাড়াকাড়ি হয়েছে। আপনি দেখেন লিটনকে নিয়ে কি কাড়াকাড়ি ছিল? লিটনকে নিয়ে কিন্তু কাড়াকাড়ি ছিল না। বাট নাইম শেখকে নিয়ে যথেষ্ট কাড়াকাড়ি হওয়ার কারণটাই হলো যে তিনি নিয়মিত পারফরমেন্স করছেন ডোমেস্টিক ক্রিকেটে। আর বিপিএল সেটা তো আমাদের ডোমেস্টিক একটা টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ডোমেস্টিক একটা টুর্নামেন্ট, তাই না? তাহলে পরে যে আমি যাকে কিনবো, মানে যার কাছ থেকে আমি সোনার ডিম পাবো, আমি তো তাকে কিনবো নাকি? তো এই ক্ষেত্রেই কিন্তু এই জন্যই মূলত নিলামে নাইম শেখকে নিয়ে কাড়াকাড়িটা আমরা বেশি দেখতে পেয়েছি। আপনি দেখেন সবশেষ গত যে বিপিএলটা হলো সেখানেও তো নাইম শেখের যে পারফরমেন্স ছিল, তিনি খুলনার হয়ে খেলেছিলেন, প্রায় কত 190 মতো তার স্ট্রাইক রেট ছিল, তিনি 511 রান করেছিলেন। আবার এরপরে যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে বা এনসিএল হচ্ছে,
সেটা আপনার T20 ভার্সন বলেন বা লঙ্কার ভার্সন বলেন বা আরও অন্যান্য বিসিবিতে টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে, সবখানেই কিন্তু আপনি দেখবেন নাইম শেখ তিনি পারফরমেন্স করেন। তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটের মূলত তিনি হচ্ছে এই ডোমেস্টিক যে প্রতিযোগিতাগুলো হয় ক্রিকেটের, সেখানে তিনি কিন্তু সবসময় টপ লিস্টে থাকেন। তাহলে পারে যে খেলোয়াড়টা, যে ব্যাটারটা, যে ওপেনারটা টপ লিস্টে থাকবেন, আপনি নিশ্চয়ই তার পেছনে টাকাটা বিনিয়োগ করবেন। তো আমি ওই যে প্রথমের দিকে একটা কথা বললাম না, যেখানে নামটা নাইম শেখ, এজন্যই হয়তো বা এত বেশি অনেকের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা কাজ করছে বা অনেকে বিশ্বাস করতে পারছেন না যে তার দামটা 1,10,00,000 হতে পারে। বাট আলটিমেটলি আপনি যদি ডোমেস্টিক ক্রিকেটে নাইম শেখের পারফরমেন্স আপনি যদি দেখে থাকেন আপনি, তাহলে পারে পরিসংখ্যান আপনি দেখেন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে নাইম শেখকে কিনে চট্টগ্রাম তারা ভুল করেনি। অন্তত তার সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স, গত বিপিএল এ পারফরমেন্স, সব দিক বিবেচনা করলে আপনাকে বলতেই হবে তার কিন্তু ভিত্তিমূল্য ছিল, তিনি তো এই ক্যাটাগরিতে ছিলেন 50,00,000 টাকা। তো 50,00,000 টাকা ভিত্তিমূল্যে একটা খেলোয়াড় তিনি বিক্রি হয়েছেন 1,10,00,000 টাকা। আলটিমেটলি ঘরোয়া ক্রিকেটের তার পারফরমেন্সের কারণে তার দামটা এরকম 1,10,00,000 গিয়ে ঠেকেছে এবং তাকে নিয়ে যথেষ্ট নিলামে আমরা কাড়াকাড়িও দেখেছি। তবে এই ক্ষেত্রে আমি জানি না নাইম শেখ নিজে অবাক হয়েছেন কিনা 1,10,00,000 টাকা দেখে, বাট আলটিমেটলি চট্টগ্রাম তারা তো কোনো ভুল করেনি, তারা কিন্তু অনেক পরিসংখ্যানের আলোকেই নাইম শেখকে দলে নিয়েছে। বাট এখন যে জিনিসটা হবে, নাইম শেখ তার উপর কিন্তু একটা বাড়তি চাপ কাজ করবে। ওই তাকে যে প্রাইস দিয়ে কিনা হয়েছে, আমি জানি না তিনি এই চাপটা কতটা নিতে পারবেন। বাট তিনি যদি তার ন্যাচারাল গেমটা খেলেন তাহলে পরে ভালো করবেন। বাট চারপাশে যে পরিমাণ কথা হচ্ছে, যে পরিমাণ সমালোচনা হচ্ছে এবং অনেকেই যেভাবে নাক সিটকাচ্ছেন, অনেকে যেভাবে ভ্রুটা উপরে তুলছেন যে নাইম শেখ 1,10,00,000 টাকা, এই চাপটা যদি নাইম শেখ নিতে না পারেন তাহলে পরে তিনি কিন্তু বিপিএল ভালো পারফরমেন্স করতে পারবেন না। আর যদি বিপিএল ভালো পারফরমেন্স করতে না পারেন, তখন কিন্তু সত্যি সত্যিই নাইম শেখকে কিন্তু প্রচুর সমালোচনার শিকার হতে হবে এবং ফ্র্যাঞ্চাইজির যারা অনার আছেন তারা তো তাকে আর এমনি এমনি 1,10,00,000 টাকা দিবেন না, তারা তার কাছ থেকে প্রতিদান কিন্তু চাইবেন। কিন্তু নাইম যদি সেই প্রতিদান দিতে না পারেন, তখন ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষও কিন্তু বলবে আমরা হয়তোবা ভুল জায়গাতে 1,10,00,000 টাকা বিনিয়োগ করেছি। এখন নাইম শেখ তিনি চাপ নেবেন নাকি খেলাটা এনজয় করবেন, সেটা যখন টুর্নামেন্টটা শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো। আলটিমেটলি আমি বলবো ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স বিবেচনায় আসলে নাইম শেখের দামটা যে 1,10,00,000 পর্যন্ত গিয়েছে, এটাকে আসলে ওই রকমভাবে নেতিবাচকভাবে দেখাটা ঠিক না। একজন ক্রিকেটার তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করছেন, তিনি নিয়মিত পারফর্মার, তার দাম 1,10,00,000 টাকা হতেই পারে। এখানে লিটনের সঙ্গে তুলনা করা, মানে লিটনের সঙ্গে তুলনা করার কোনো কিছু নাই। ফ্র্যাঞ্চাইজির যারা অনার আছেন তারা নিশ্চয়ই শিশু না, তারা কিন্তু বুঝে শুনে পরিসংখ্যান দেখেই তারা তাদের পছন্দ মতো খেলোয়াড়কে তাদের যে প্রাইসটা ছিল সে প্রাইসের মধ্যে তারা কিন্তু বেছে নিয়েছেন।